সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 সাপ্তাহিক আয়োজন সিও স্টকে। আপনারা জানেন ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ে নানা কথা বিশ্লেষণ করার জন্য আমরা এই অনুষ্ঠান প্রতি সপ্তাহের এই সময় আয়োজন করে থাকি। আজকে অর্থনীতি এবং অর্থনীতির বাইরেও কিছু বিষয় আমরা আলোচনা করব, বিশেষ করে করোনাকালে বাংলাদেশের স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য ব্যবস্থাপনা কিংবা স্বাস্থ্য ব্যবসা কী রকম কেটেছে এবং আমরা যে এখন দ্বিতীয় ঢেউয়ের কথা শুনছি বা বিশ্বব্যাপী দেখছি, সেটার জন্য বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কতটুকু প্রস্তুত এবং পরিকল্পনাটা কেমন হওয়া উচিত, সেটার নানা বিষয় বিশ্লেষণ করতে আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন ডক্টর আনোয়ারুল কাদের নাজিম। তিনি সিইও এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি একটু পেছনের গল্প দিয়ে শুরু করতে চাই যে মার্চ থেকে যখন বাংলাদেশে করোনার প্রকোপটা শুরু হলো, হঠাৎ করেই বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য একটা নতুন অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটা আসলে সামাল দিতে বা মোকাবেলা করতে কিভাবে পরিকল্পনা করতে হয়েছে? আসলে আপনি দেখতে পাবেন যে এই করোনা যেটা পৃথিবীতে আসলে প্যান্ডেমিক সিচুয়েশন এসেছে, এটা সকলের জন্য কিন্তু একটা নতুন ছিল। যখন চীনে প্রথম ধরা পড়ে, তারপর বিশ্বের বিভিন্ন দেশে এটা আসলে এর আবির্ভাব ঘটে। সেই হিসাবে বাংলাদেশও মার্চের 26 তারিখে প্রথম লকডাউনে যায় এবং 8ই মার্চ প্রথম বাংলাদেশে ধরা পড়ে। তো বাংলাদেশ সরকার মোটামুটি বেশ ভালো প্রিপারেশন নিয়েছে। এয়ারপোর্টে স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছে, বিভিন্ন পোর্টে আমাদের বর্ডার ইয়েগুলিতে সেখানেও করেছে। ঠিক তেমনি আমাদের প্রাইভেট সেক্টরেও কিন্তু আমরা কিন্তু সরকারের পাশাপাশি কিন্তু আমরা নিজেরাও কিন্তু প্রস্তুত ছিলাম। আপনি যেমন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আমরা কিন্তু মার্চ মাসের 26 তারিখের পর থেকে কিন্তু আমরা প্রস্তুতি নিয়েছি কখন এর টেস্ট করা লাগবে, কখন এর ইনডোরের পেশেন্ট ভর্তি করা লাগবে। ঠিক তদ্রূপ বাংলাদেশের অন্যান্য প্রাইভেট সেক্টরে বিভিন্ন হসপিটাল কিন্তু প্রিপারেশন নিয়েছে। প্রথমে আইসোলেশন করার কথা ছিল, তারপরে যখন দেখলো যে সরকারি হসপিটালগুলিতে আসলে আস্তে আস্তে দিন দিন ভর্তির মাত্রাটা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু সরকার থেকে একটা নির্দেশনা আসলো যে 50 বেডের উপরে যাদের হসপিটালের অনুমোদন নেওয়া আছে তাদেরকে অবশ্যই ইনডোরে পেশেন্ট ভর্তি রাখতে হবে। সেই হিসাবে কিন্তু আমরা বাংলাদেশে কিন্তু প্রাইভেট সেক্টরে কিন্তু ম্যাক্সিমাম হসপিটালে যাদের সক্ষমতা ছিল তারা কিন্তু সকলেই কিন্তু এই করোনার পেশেন্ট ভর্তি রাখার জন্য কিন্তু তারা প্রস্তুতি নিয়েছে। আমরা দেখেছি যে বিশ্বব্যাপী যারা উন্নত বিশ্ব আমরা বলি বা স্বাস্থ্যসেবায় অনেক দক্ষ, অনেক উন্নত, ইতালি বা ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রি দেখি, তারা কিন্তু এই সমস্যাটা মোকাবেলায় একরকম হিমশিম খেয়েছে প্রথম দিকে। সেটার সাথে যদি বাংলাদেশের একরকম ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থাকে তুলনা করি, আসলে কতটা দক্ষতার পরিচয় দেওয়া গেছে? দেখুন, ইউরোপ আমেরিকাতে প্রতিটা দেশেই কিন্তু এই ওদের এত উন্নত স্বাস্থ্য ব্যবস্থার পরেও কিন্তু এই করোনা ব্যবস্থা করতে কিন্তু সবাই কিন্তু হিমশিম খেয়েছে। সেই তুলনায় আমাদের দেশে কিন্তু এর কন্টামিনেশন অর্থাৎ পার্সন টু পার্সনে এটা ছড়িয়ে পড়ার ইয়েটা কিন্তু সীমিত ছিল। এটা একটা আমাদেরকে হেল্প করেছে। তদ্রূপ আমাদের সরকার খুব তড়িৎ গতিতে ডিসিশন নিয়েছে এই লকডাউনের, এবং মানুষ যাতে খুব বেশি ঘোরাঘুরি করতে না পারে, বাজারে যেতে না হয়, স্কুল কলেজ সব কিছু, মসজিদ, ইভেন জানেন আমাদের মসজিদে জামাতও নিষিদ্ধ ছিল অনেক, যেহেতু আমাদের দেশটা আসলে ডেন্স পপুলেটেড কান্ট্রি। আপনি জানেন সিনেমা হল বন্ধ করে দিয়েছে, মার্কেট বন্ধ করে দিয়েছে। এটা একটা ভালো সিদ্ধান্ত ছিল। এই সিদ্ধান্তের কারণে এর কন্টামিনেশনটা, ডিজিজ যে একজনের কাছ থেকে একজনে ছড়িয়ে পড়ে, সেটা কিন্তু আমাদের অনেক কম ছিল। পাশাপাশি সরকারের একটা প্রস্তুতির সরকারি হাসপাতালগুলিকে ওপেন করে দিয়েছে। আমাদের বেসরকারি সেক্টরেও কিন্তু আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা বেসরকারি হসপিটালে, বিশেষ করে আপনি জানেন বাংলাদেশে প্রায় 70-72টার মতো মেডিকেল কলেজ চলছে। প্রত্যেকটা মেডিকেল কলেজই তাদের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী কিন্তু এগিয়ে এসেছে আপনার এই করোনা চিকিৎসা ম্যানেজমেন্ট দেওয়ার জন্য। এবং আমাদের দেশেও কিন্তু তৎক্ষণাৎ আমরা সকলে আপনারা জানেন যে হাই ফ্লো নেজাল ক্যানুলা, হাই ফ্লো অক্সিজেন থেরাপি, ভেন্টিলেশন মেশিন। আপনি জেনে আনন্দিত হবেন যে আমাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাইভেট সেক্টরে আমরা 1000 বেডের হসপিটাল পরিচালনা করি। আমরা কিন্তু সঙ্গে সঙ্গে 100 বেডের কিন্তু করোনা ইউনিট আমরা চালু করে দিয়েছি। আমাদের সেখানে 30 বেডের আইসিইউ ছিল, যেগুলিতে ফুললি সেট আপ করা ছিল আপনার হলো ভেন্টিলেশন, হাই ফ্লো অক্সিজেন থেরাপি, হাই ফ্লো নেজাল ক্যানুলার, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা এগিয়ে এসেছি। ঠিক তদ্রূপ বিভিন্ন হসপিটাল প্রাইভেট সেক্টরে কিন্তু এই করোনা ম্যানেজমেন্টের জন্য এগিয়ে এসেছে। এই সমন্বিত প্রচেষ্টা, সরকারি এবং বেসরকারি উদ্যোগ কিন্তু বাংলাদেশে করোনা খুব দ্রুতগতিতে আসলে ম্যানেজ করতে পেরেছে আর কি। একটা কমন ধারণা আছে যে বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবা আসলে টাকার বিনিময়ে কিনতে হয়, সরকারি হাসপাতালে যেটা সেবা হিসেবে অনেকখানি আমরা সাপোর্ট পেয়ে থাকি। এইটার দৌড়ে বেসরকারি হাসপাতালের যেই চিরাচরিত অভিযোগটা, এই অভিযোগটা করোনার সময় কতটা বেশি ছিল বা কম ছিল, আপনাদের বিশ্লেষণ কি বলে? ধন্যবাদ আপনাকে। আমার কাছে যেটা মনে হয়, আপনি জানবেন যে আসলে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি বলি আমরা এটাকে, একটা হসপিটাল যদি আপনি ওয়ান স্টপ সার্ভিস হসপিটাল তৈরি করতে হয়, তাহলে কিন্তু আপনি এখানে প্রচুর ইনভেস্টমেন্ট করতে হয়। তো এই প্রচুর ইনভেস্টমেন্ট করে, এবং হেলথ কেয়ার ওয়ার্কারদের কিন্তু স্টাফ স্যালারিও কিন্তু প্রচুর। আর করোনাকালে এটা ম্যানেজ করতে গিয়ে আসলে প্রত্যেকটা জিনিস কিন্তু ডাবলেরও বেশি হসপিটাল কর্তৃপক্ষকে খরচ করতে হয়েছে। যেমন ধরুন, একটা ডাক্তারকে প্রতিনিয়ত তাকে পিপিই দেওয়া লেগেছে, তার N95 মাস্ক দিতে হয়েছে। স্বাভাবিক সময়ে যেগুলো না দিলেও চলে, স্টাফ স্যালারি নেয়,
ড্রেস আপের জন্য একটা পেমেন্ট তার পেছনে খরচ হয়, আর একটা সার্ভিস চার্জ ইউটিলিটি ছাড়া আর তেমন কোনো খরচ থাকে না। কিন্তু করোনাকালীনে আসলে প্রচুর খরচ হয়, এক্সট্রাভাবে লেগেছে, আমরা এই স্টাফ কথাটা স্যালারিটাও আরেকটু আমাদেরকে বিশ্লেষণ ডাবল দিতে হয়েছে। নিশ্চয়ই এই বিশ্লেষণটা আরেকটু শুনবো, ছোট একটা বিরতি নিচ্ছি, সাথে থাকবো। সিও স্টকে আমরা আজকে আলোচনা করছি করোনাকালে বাংলাদেশের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কিংবা স্বাস্থ্য বাণিজ্য যেটাই বলি না কেন সেটা নিয়ে আমাদের সাথে আছেন ডক্টর আনোয়ারুল কাদের নাজিম, তিনি সিইও এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। আবারও স্বাগত জানাচ্ছি। ইনভেস্টমেন্টের কথা বলছিলেন যে এই যে এখন পর্যন্ত বাংলাদেশের বেসরকারি খাতে যে হাসপাতালগুলো হয়েছে, নিঃসন্দেহে যিনি বিনিয়োগ করেছেন তিনি চাইবেন তার রিটার্নটা, কিন্তু এখানে স্বাস্থ্য সেবা কতটা নিশ্চিত করে একজন রোগীর কাছ থেকে বা একজন কাস্টমারের কাছ থেকে এই টাকাটা নেওয়া হয়, এটা নিয়ে কিন্তু নানা রকম অভিযোগ রয়েছে, আমরা শুনেছি। ধন্যবাদ আপনাকে। আমি যে কথায় ছিলাম, তো এটা একটা আসলে এক্সপেন্সিভ ইন্ডাস্ট্রি আমি বলবো হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে। কারণ এক একটা ইকুইপমেন্ট আপনি দেখবেন বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত একটা ওয়ান স্টপ সার্ভিস হসপিটাল তৈরি করতে গেলে তাকে 500 থেকে 1000 কোটি টাকার মতো তার এটার পেছনে খরচ পড়ে যায়। একটা ভালো জায়গায় তৈরি করতে হয়, কমিউনিকেশন ব্যবস্থা ভালো থাকতে হয়। আপনি একটা পেশেন্ট আসলো, আপনার এখানে আপনি একটা ডাক্তার দেখেছেন, দেখে একটা পরীক্ষা দিল অথবা একটা অপারেশন করতে বললো, আপনি বললেন যে আমার এখানে হয় না, তখন সে আরেক জায়গায় যাবে, প্রতিমধ্যে সে খারাপ হয়ে যেতে পারে, সে হয়রানির শিকার হতে পারে। আপনি আসলেন, আসার পরে একটা রুগী এসে বলল তার বুকে ব্যথা, ইসিজি করে দেখা গেল তার হার্ট অ্যাটাক হয়েছে, এই মুহূর্তে তার হয়তো এনজিওগ্রামের প্রয়োজন, আপনার হসপিটালে এনজিওগ্রাম নেই, তাহলে আপনাকে রেফার করতে করতে পথে পেশেন্ট মারা যেতে পারে। যে কারণে ওয়ান স্টপ সার্ভিস হসপিটাল খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজন। আর ইনভেস্টমেন্ট করতে গিয়ে যখন এক্সপেন্সিভ হয়ে যায়, সে আপনি যেটা বলেছেন স্বাস্থ্য সেবা, অবশ্যই সেবার মানসিকতা নিয়েই মানুষ তৈরি করে, কিন্তু তাকে এটা পরিচালনা করতে গিয়ে তো সে কন্টিনিউয়াস যদি ভর্তুকি দিতে থাকে, সাবসিডি দিতে থাকে, তাহলে সে সার্ভাইভ করতে পারবে না। যার কারণে অ্যাটলিস্ট প্রফিট না করুক, কিন্তু সেই প্রতিষ্ঠান যেন তার স্টাফ স্যালারি দিয়ে রিপেয়ার মেনটেন্যান্স করে ডেপ্রিসিয়েশন মেনটেন করে যাতে প্রতিষ্ঠান চলতে পারে, সেটা চিন্তা করা থেকে কিন্তু আসলে এই কিছু তাকে হয়তো কিছু বিল পে করতে হয়। কিন্তু আমাদের দেশে আসলে যেটা অভিযোগটা, এটা ঢালাওভাবে অভিযোগ করে, এটা আসলে সত্য না যে এটা হিউজ পরিমাণে তার গলা কাটা টাকা নেওয়া হয়, এটা সত্য না। না, এই চর্চাটা কি আসলে প্রায় শতভাগ হাসপাতাল করছে কিনা? করে শতভাগ হাসপাতাল করছে না। আপনি যেমন ধরুন আমাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, আমরা কিন্তু একদম মিনিমাম সরকারি হসপিটালের চেয়ে কিছুটা বেশি টাকা নিয়েই কিন্তু আমরা কিন্তু আমাদের সকল সার্ভিস কিন্তু আমরা এনশিওর করছি, যেহেতু আমাদের হিউজ পেশেন্ট আমাদের এখানে প্রতিদিন আসে, যার কারণে আমরা অল্প টাকায় সার্ভিসটা দিতে পারি এবং দিন দিন মানুষের আস্থার জায়গাটা তৈরি হচ্ছে এনাম মেডিকেল কলেজ হসপিটালের প্রতি। ঠিক আমি বাকি হসপিটালগুলো যেগুলোর বিরুদ্ধে কিছু অভিযোগ আসে, আমি তাদেরকে অনুরোধ করব সেবার মানসিকতা নিয়ে চার্জটাকে আরেকটু কমিয়ে দিয়ে মানুষকে কীভাবে সাহায্য করা যায় সেটা যাতে আমরা সকলেই মেনে চলি, সেই দিকে আমি চার্জ কমানোর জায়গাটা আসলে আছে বা আছে, সুযোগ আছে। আমরা যদি পেশেন্টকে একটু সহনীয় পর্যায়ে রাখতে পারি, কিছু পেশেন্ট যদি একটু বেশি চলে আসে, আর একবারেই আমি তো আমাদের সকলে তো আমরা চাইলেই একবারে ইনভেস্টমেন্ট সব কিছু তুলে আনতে পারবো না, যার কারণে আমরা দেখা যাচ্ছে যে হয়তো আমি যেটার ইনভেস্টমেন্ট হয়তো 5 বছরের মধ্যে নিতে পারি, সেটাকে হয়তো 8 বছর বা 10 বছর নিয়ে যাওয়া যেতে পারে। এর মধ্যে আরেকটা প্রবলেম হয়, দেখা যাচ্ছে যে এই দামি দামি ইকুইপমেন্টসগুলি আফটার 5 ইয়ার্স এটা আর চলতে চায় না, মেশিনারিজ হঠাৎ করে নষ্ট হয়ে যায়, তখন আবার অনেক বড় ইনভেস্টমেন্টে চলে যেতে হয়। যার কারণে ওয়ান স্টপ সার্ভিস হসপিটাল তৈরি করতে গেলে আপনাকে হিউজ একটা ইনভেস্টমেন্ট করতে হয়, সেই কারণে কিছুটা চার্জ মানুষকে দিতে হয়। বাট এটা যদি আপনি কম্পারিজন টু থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্ডিয়া বা অন্যান্য জায়গার সাথে আপনি করতে যান, ইউরোপ আমেরিকা আমি বাদই দিলাম, তার তুলনায় কিন্তু বাংলাদেশে কিন্তু 10 টাইমস কম। অন্যরকম একটা প্রশ্ন আছে, কয়েকদিন আগে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে করোনাকালের প্রতি মানুষের পেছনে সরকার আসলে কত টাকা খরচ করেছে। আপনার বিশ্লেষণটা কি বলে আসলে মোটামুটি ক্রিটিক্যাল একজন করোনা রোগীর পেছনে আসলে কি পরিমাণ খরচ করতে হয়েছে এই সময়? ধন্যবাদ আপনাকে। আসলে এটা আমি ওভাবে করে বলবো না, যে জিনিসটা আমাদের সংবিধানের মধ্যে কিন্তু আছে যে রাষ্ট্র প্রতিটা নাগরিকের চিকিৎসার দায়িত্ব নেবে এবং রাষ্ট্র প্রতিটা নাগরিকের চিকিৎসা ব্যয়ভার বহন করবে। যেমন আপনি দেখবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চাচ্ছে যে ইউনিভার্সাল হেলথ কাভারেজ, যেটা সার্বজনীন যে স্বাস্থ্য ব্যবস্থাপনা, সেটা কিন্তু এসডিজি অর্জন করার জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ভিশন 2030 কিন্তু অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে এবং সরকার থেকে কিন্তু আমরা একটা ইউনিভার্সাল হেলথ কাভারেজ কিন্তু পাওয়ার আশা আমরা করতেই পারি, কারণ আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, আমাদের পার ক্যাপিটাল ইনকাম বাড়ছে, আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি দিন দিন বাড়তেছে। তো সেই হিসাবে আসলে বাংলাদেশ সরকারের যে সক্ষমতা আছে, এই করোনাকালীন সময়ে বাংলাদেশ সরকার করোনা পেশেন্টের পেছনে কত টাকা বহন করেছে আপনি জানেন। একটা সরকার মানে জনগণ, জনগণ কিন্তু সরকারকে নির্বাচিত করে সরকারের প্রতিনিধি হিসেবে, জনগণের প্রতিনিধি হিসেবে সরকারে বসায়। তো এটা সরকারের দায়িত্ব আসলে সকলের পেছনে। এটা কত টাকা খরচ করেছি বা কত টাকা খরচ করব আমরা, এটা আসলে বড় কথা না। বড় কথা হলো যে আমরা আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের আবেদন থাকবে যে আমাদের রাষ্ট্রের প্রতিটা নাগরিক এবং প্রতিটা জনগণ যাতে সঠিক চিকিৎসা পায় সরকারি
হসপিটাল বা প্রতিষ্ঠানগুলি থেকে, এটাই আমরা আশা করব। নিশ্চয়ই। আর আপনার একটা জিনিস জেনে আনন্দিত হবেন, বাংলাদেশে কিন্তু প্রাইভেট সেক্টরে কিন্তু মোর দেন 60% পেশেন্টের কিন্তু এখন পর্যন্ত প্রাইভেট সেক্টর কিন্তু সেবা দিয়ে যাচ্ছে। এবং একটা হসপিটাল কিন্তু একটা স্ট্যাটিস্টিক্সে বলা হলো কয়দিন আগে, একটা পেশেন্ট কিন্তু 6 বার একটা প্রাইভেট হসপিটালে যায়, আর সরকারি হসপিটালে কিন্তু একবার যায়। তার মানে এই আস্থার জায়গাটা কি প্রাইভেট হসপিটাল তৈরি করতে পেরেছে। আপনি দেখুন, একসময় কিন্তু বাংলাদেশে হার্টের চিকিৎসা হতো না, মানুষের ক্যান্সার হলে মানুষ ভাবতো যে পেশেন্ট মরে যাবে, চিকিৎসা নাই। কিন্তু এখন দেশের বাইরে আর যেতে হয় না, আপনি হার্টের যে কোনো ধরনের চিকিৎসা কিন্তু প্রাইভেট সেক্টর এগিয়ে এসেছে সরকারের পাশাপাশি। এখন সরকারের অনেকগুলি ইনস্টিটিউটে হার্টের চিকিৎসা হচ্ছে, অপারেশন হচ্ছে, রিং পরাচ্ছে, এনজিওগ্রাম করছে, এনজিওপ্লাস্টি করছে। ঠিক বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ওয়ান স্টপ সার্ভিস হয়েছে, যেখানে রেডিওথেরাপি। এইটার কারণে কিন্তু সাধারণ মানুষের পকেট থেকে যেই টাকাটা যাওয়ার কথা না, সেই পরিমাণ টাকা কিন্তু চলে যাচ্ছে। স্ট্যাটিস্টিক্সে কিন্তু এটাও বলা আছে। না, স্ট্যাটিস্টিক্স আরও এটাও বলেছে যে প্রতি বছর আমাদের দেশ থেকে কিন্তু 30,000 কোটি টাকা কিন্তু দেশের বাইরে চলে যায়, শুধু মানুষ চিকিৎসা দেশের বাইরে করানোর জন্য। কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর কায়ে কাউস উনি বলেছেন যে 30,000 কোটি টাকা পার ইয়ার আমাদের দেশ থেকে চলে যায়। তাহলে আমরা যদি প্রাইভেট সেক্টরে যদি ওয়ান স্টপ সার্ভিস এবং মানুষের আস্থার জায়গাটা অর্জন করতে পারি, আমি নিশ্চিত এই লোক কখনোই দেশের বাইরে গিয়ে মানুষ চিকিৎসা করবে না। কারণ দেশের বাইরে গেলে আপনি জানেন যে ভিসার জটিলতা থাকে, তাকে হোটেলে স্টে করতে হয়, তাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়, তাকে ব্যবসা বাণিজ্য, তার চাকরি সবকিছু কিন্তু স্যাক্রিফাইস করে যেতে হয়, ফ্যামিলি, পরিবার। আর দেশে থেকে দেশের টাকা দেশে থাকলো এবং নিজের চাকরি এবং নিজের ব্যবসা প্রতিষ্ঠান কম্পারেটিভ অ্যানালাইসিস করলে সেটা কিন্তু খুব বেশি লাভজনক হচ্ছে, অনেক সাশ্রয়ী কিন্তু। সো আমরা যদি উই শুড চেঞ্জ আওয়ার মেন্টালিটি, আমরা যদি আমাদের মেন্টালিটি চেঞ্জ করে নেই এবং আমাদের দেশের চিকিৎসা সেবা আমরা যারা প্রোভাইড করছি, আমরা যদি সঠিকভাবে সততার সাথে আসলে মানুষের আস্থার জায়গায় পৌঁছাতে পারি, আমি নিশ্চিত যে দেশের বাইরে মানুষ গিয়ে আর চিকিৎসা করবে না, এই দেশেই সকল চিকিৎসা সম্ভব। জি, ছোট একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। চ্যানেল 24 সাপ্তাহিক আয়োজনে আমরা আজকে কথা বলছি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে। আমরা তো দেখছি যে পুরো বিশ্বে বা যেই দেশগুলোতে প্রথম দিকে শুরু হয়েছিল, ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকা, তো এখন কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ বেশ মারাত্মক আকার ধারণ করছে। অনেকে আশঙ্কা করছেন যে সেটা হয়তো বাংলাদেশেও লাগতে পারে। শীতকাল আসছে, স্বাভাবিকভাবে মানুষের মধ্যে দুশ্চিন্তাটা একটু বেশি। তো এই দুশ্চিন্তা কমাতে বা করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আমাদের পরিকল্পনা কেমন রয়েছে এবং কেমন হওয়া উচিত বলে আপনার মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর একটি প্রশ্ন। আসলে আমরা দেখেছি ইউরোপ এবং আমেরিকাতে, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকাতে অলরেডি দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। বাংলাদেশে এর কিন্তু কন্টিনিউশন হচ্ছে। বাংলাদেশে এখন পর্যন্ত দ্বিতীয় ঢেউ বলে আমরা আসলে বলতে পারছি না এখনও, কারণ যেই স্ট্যাটিস্টিক্স এবং আমাদের প্রতিদিন যে পরিমাণ ডিটেক্ট হচ্ছে এবং যে পরিমাণ আমাদের মৃত্যুর হারটা কমে এসেছে, সেই তুলনায় আমরা বলতে পারি যে এটা একটা স্থিতিশীল রয়েছে। তবে সামনে উইন্টার সিজনে সকলেই বলছে যে একটু বেড়ে যেতে পারে, তো সেটা এখন দেখার বিষয়, অবজারভেশন করার বিষয়, এবং আমাদের সকলকে সতর্কতার সাথে আসলে এটা হ্যান্ডেল করতে হবে। আমাদেরকে মাস্ক পরতে হবে, আমাদেরকে ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রাখতে হবে এবং অপ্রয়োজনীয় ঘোরাঘুরি করা, অপ্রয়োজনীয় মানুষের সাথে মেশামেশি করা বা অন্য জায়গায় যাওয়া, মার্কেট, বাজার, ব্যাংক, বিভিন্ন জায়গায় যে জায়গায় মানুষের আসলে একত্রিত হওয়ার একটা সুযোগ আছে, সেই জায়গায় মানুষকে কম যেতে হবে, ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রেখে। আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু সকল সরকারি বেসরকারি অফিস কিন্তু অলরেডি স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়ে গেছে এবং আমাদের মধ্যে থেকে এই করোনার ভয়টা কিন্তু কেটে গেছে। এটা একদিকে যেমন ভালো আমাদের অর্থনীতির জন্য, আরেকদিকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য এটা একটু ভয়ের একটি কারণ। তো আমরা এখন দেখার বিষয় আসলে আমরা কতটুকুন সামনে আমাদের এর ওয়েবটা আবার উপরের দিকে গ্রাফটা উঠে কিনা। নিশ্চয়ই একটা বিষয় আমরা দেখেছি, প্রথম ধাক্কায় কিন্তু মোটামুটি আমরা একরকম অগোছালো হয়ে গিয়েছিলাম। আমাদের যেই সব ইকুইপমেন্ট দিয়ে সেবা দিতে হয় বা যে ইকুইপমেন্টগুলো দরকার হয়, নানাভাবে ওগুলোকে ব্যবস্থাপনার আওতায় আনতে হয়েছে। সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে কি এই জটিলতাগুলো থাকবে কিনা? দেখুন, প্রথম দিকে কিন্তু সকলেই কিন্তু এটাকে ম্যানেজ করতে গিয়ে একটু হিমশিম খেয়েছে। ঠিক বাংলাদেশও কিন্তু, বাট আমরা খুব দ্রুতগতিতে কিন্তু এটা কেটে উঠেছি। এখন কিন্তু আমাদের এটা ম্যানেজ করার মতো যে হসপিটালের ক্যাপাসিটি, আইসিইউর ক্যাপাসিটি, আপনি দেখবেন এখন শত শত আইসিইউ বেড কিন্তু খালি আছে এবং প্রত্যেকটা আইসিইউ বেডের সাথে ভেন্টিলেটর, মনিটরিংয়ের ব্যবস্থা এবং পেশেন্টের হাই ফ্লো নেজাল ক্যানুলা যেটা লাগে এবং হাই ফ্লো অক্সিজেন থেরাপি, এটা কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ সরকারি এবং বেসরকারিতে রয়েছে। সো আমরা যদি আমাদের দ্বিতীয় ঢেউ আসেও, আমি আশা করি ইনশাল্লাহ আমরা আসলে বাংলাদেশের সরকারি এবং বেসরকারি উভয় সেক্টর কিন্তু পুরোপুরি প্রস্তুত, করোনার যদি আরও মহামারী আকার ধারণ করে বাংলাদেশে, এবং এটার সঠিক স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে আমরা কিন্তু প্রস্তুত রয়েছি। আপনাকে অশেষ ধন্যবাদ, আমাদেরকে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি।